আশুলিয়ায় ব্যবসায়ীকে হত্যা করে সোনার দোকানে ডাকাতি। দায় রাষ্ট্রকে নিতে হবে। দীর্ঘসূত্রিতা বিচারহীনতার কারণেই ধর্ষণের পুনরাবৃত্তি। জানাবো তাহলে নির্বাচন কবে। এবং সর্বশেষ জানাবো ছিনতাইকারীর আঘাতে মৃত্যুর সঙ্গে লড়ছেন পূবালী ব্যাংক কর্মকর্তা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আশুলিয়ায় ব্যবসায়ীকে হত্যা করে সোনার দোকানে ডাকাতি। আশুলিয়ার নয়ারহাট এলাকায় ককটেল ফাটিয়ে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে দিলীপ নামে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। তবে ডাকাত দল কি পরিমাণ স্বর্ণালংকার লুট করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা জানান, রাতের দোকান বন্ধ করার সময় 4 জনের ডাকাত দল দোকানে হানা দেয়। এ সময় স্বর্ণ ব্যবসায়ী দিলীপকে কুপিয়ে তার হাতে থাকা স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নিয়ে প্রাইভেট কারে পালিয়ে যায়। যাওয়ার পথে আতঙ্ক সৃষ্টি করতে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় ডাকাত দল। পরে স্থানীয়রা দিলীপকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডক্টর মিরাজুল রহমান পাভেল বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে আহত দিলীপের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন জানান, খবর শুনে আশুলিয়া থানা, ডিবি পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দায় রাষ্ট্রকে নিতে হবে। দীর্ঘসূত্রতা বিচারহীনতার কারণে এই ধর্ষণের পুনরাবৃত্তি। মাগুরার শিশু ধর্ষণ সহ সম্প্রতি ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, ধর্ষণ সবচেয়ে নিকৃষ্ট অপরাধ, আর শিশু ধর্ষণের মতো ভয়ঙ্কর অপরাধ আর কিছু হতে পারে না। দীর্ঘসূত্রিত বিচারহীনতার কারণে এ ধরনের নির্মম ধর্ষণের পুনরাবৃত্তি হচ্ছে। এর দায় রাষ্ট্রকে নিতে হবে। এক বিবৃতিতে মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেন, বাংলাদেশ মাঝে মধ্যেই ধর্ষণ ও শিশু ধর্ষণের ঘটনা ঘটে। আলোড়ন তৈরি হয়, বিক্ষোভ হয়, কিন্তু বিচার হয় না। বিচার হলেও তা এত পরে যে মানুষ ভুলে যায়। এই দীর্ঘসূত্রতা বিচারহীনতার কারণে এ ধরনের নির্মম ধরনের পুনরাবৃত্তি হচ্ছে। এর দায় রাষ্ট্রকে নিতে হবে। ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন যে অপরাধ যত নৃশংসতার শাস্তি তত দ্রুত ও দৃষ্টান্তমূলক হওয়া উচিত। শিশু ধর্ষকের শাস্তি দ্রুত প্রকাশ্য হলে এ ধরনের অপরাধ বন্ধ হয়ে যেত। কিন্তু আইনের দীর্ঘসূত্রিতার কারণে মাগুরায় আরও একটা শিশুকে পাশবিক নির্যাতনের শিকার হতে হলো। তিনি বলেন, অবিলম্বে এ ঘটনা সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং একই সঙ্গে ধর্ষকের বিচারে আইন সংশোধন করতে হবে, যাতে করে ঘটনার 7 দিনের মধ্যে ধর্ষককে প্রকাশ্যে কঠোরতম শাস্তির আওতায় আনা যায়। এ ধরনের আইন তৈরির ব্যর্থতার সুযোগে আবারও কোনো ধর্ষণের ঘটনা ঘটলে রাষ্ট্রকে জবাবদিহি করতে হবে। তাহলে নির্বাচন কবে? অন্তর্বর্তীকালীন সরকার যখন আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে পারে কিংবা সম্ভবত হবের মধ্যে আটকে আছে, তখন শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে কথা না বলতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন সরকারের অন্যতম প্রধান অংশীজন জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম। তার ভাষায়, যতদিন আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। প্রশ্ন হলো, শেখ হাসিনা কি আদৌ ফাঁসির মঞ্চে আনা সম্ভব হবে? তিনি নিজে ফাঁসির মঞ্চে ঝোলার জন্য দেশে আসবেন বা ভারত তাকে ফেরত পাঠাবে? এটি বিশ্বাস করার কোনো কারণ আছে? কিংবা সরকার ভারতের উপর এমন চাপ তৈরি করতে পারবে যে কারণে তারা হাসিনাকে ফেরত দিতে বাধ্য হবে? এর সম্ভাবনা কতটুকু? যদি সম্ভব না হয় এবং হাসিনাকে জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে অভিযুক্ত করে আদালত ফাঁসির রায়ও দেন, তারপরও ওই ফাঁসি কার্যকর করা সম্ভব হবে? যদি সম্ভব নাও হয়, তাহলে দেশের নির্বাচন হবে না। আর দেশের নির্বাচন কবে হবে কিংবা কারা নির্বাচন নিয়ে কথা বলবে বা বলবে না, সেটিকে জাতীয় নাগরিক পার্টি ঠিক করে দেবে। গত বছরের 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়ে আসছে। বিএনপি কি তাহলে এখন নির্বাচন নিয়ে কথা বলা বন্ধ করে দেবে? মনে রাখতে হবে, এখন দেশে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে না এবং সার্জিস আলমরাও এখন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নন। তারা এখন দেশের অপর রাজনৈতিক দলগুলোর মতো একটি দলের নেতা। ফলে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে মানুষ যেভাবে বিবেচনা করে, তাদেরকেও এখান থেকে সেভাবে বিবেচনা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই সংগঠনের নেতা হিসেবে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে জনপরিসরে
তাদের যে অবস্থান ছিল সেটি এখন নেই। সুতরাং তারা যদি এমন কোনো টোনে কথা বলেন যাতে মনে হয় যে তারা সরকারের অংশ, সরকারের কোনো আচরণে যদি মনে হয় এই দলের প্রতি তাদের বিশেষ নজর বা আশীর্বাদ রয়েছে, তাহলে দলের আত্মপ্রকাশের আগে থেকেই তাদের উপর যে কিংস পার্টি তকমা লেগেছে সেটিই সত্য প্রমাণিত হবে। তারা যেহেতু একটি রাজনৈতিক দল গঠন করেছে এবং দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়ে যাবেন বলেও ধারণা করা হচ্ছে, ফলে তাদের উচিত হবে নির্বাচন ইস্যুতে এমন কোনো কথা না বলা বা এমন কোনো অবস্থান গ্রহণ না করা যা অন্য দলগুলোর সঙ্গে তাদের দূরত্ব তৈরি করে। জুলাই গণঅভ্যুত্থানের পরে প্রায় 7 মাস পেরিয়ে গেলেও জনজীবনে এখনো স্বস্তি ফেরেনি। সরকার প্রতিষ্ঠানগুলোর এখনো ঠিকমতো কার্যকর নয়। রাষ্ট্রের বাহিনীগুলো কতটা সক্রিয় ও কতটা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ফলে এই মুহূর্তে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই। সুতরাং এমন কোনো কথা বলা বা কাজ করা উচিত হবে না যা ঐক্যের সম্ভাবনা নাকচ করে দেয়। এটা মানতে হবে, যদি গত 7 মাসে জনমনে স্বস্তি বিরাজ করতো, অর্থনৈতিক অবস্থা ঠিক হতো, চাঁদাবাজি দখলবাজি বন্ধ হতো, সরকারি প্রতিষ্ঠানগুলো ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতো বা লক্ষণ দেখা যেত কিছু কট্টরপন্থী ও উগ্রবাদী গোষ্ঠীর বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান গ্রহণ করত, এই সরকারের উপর দলমত নির্বিশেষে সবাই আস্থা রাখত। বিভিন্ন ঘটনায় যদি মানুষের মনে এই ধারণা তৈরি না হতো যে এসব অপরাধ সরকার চাইলেই থামাতে পারত, কিন্তু যে কারণেই হোক থামায়নি, অথবা এই সব ঘটনার পেছনে সরকার সমর্থনে ইন্ধন রয়েছে, তাহলে নির্বাচনের দাবিটি জোরালো হতো না। তখন কোনো রাজনৈতিক দল দ্রুত ভোটের ব্যাপারে চাপ দিলেও তা সাধারণ মানুষের সমর্থন পেত না। কিন্তু গত 7 মাসে সরকারের দক্ষতা নিয়ে জনমনে দারুণ সন্দেহ সংশয় তৈরি হয়েছে। তাদের আন্তরিকতা ও প্রচেষ্টার হয়তো ঘাটতি নেই। তারা যেরকম ধ্বংসস্তূপের ভেতরে দায়িত্ব নিয়েছে তাতে সবকিছু রাতারাতি ঠিক হয়ে যাবে এমনটি প্রত্যাশা করাও যেহেতু যৌক্তিক নয়, কিন্তু তারপরও এই সরকারের দক্ষতা নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি সাক্ষাৎকারে বলেছেন তারা এখনো সংস্কার শুরুই করেনি। দায়িত্ব গ্রহণের 7 মাসেও যদি সংস্কার শুরু না হয় তাহলে এটা শেষ হবে কবে এবং নির্বাচন কবে হবে? নির্বাচনের বিষয়ে তিনি এখনো পর্যন্ত সুনির্দিষ্ট করে একবারও বলেননি যে ডিসেম্বরে কিংবা এই বছরের শেষে নির্বাচন হবে। তিনি বারবারই বলেছেন এ বছরের শেষে নির্বাচন হতে পারে, কখনো বলেছেন সম্ভবত ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। প্রথম দিকে তিনি নির্বাচনের সম্ভাব্য দুটি সময় বলেছেন, যদি কম সংস্কার হয় তাহলে ডিসেম্বরের মধ্যে, বেশি সংস্কার চাইলে আগামী বছরের জুনে। প্রশ্ন হলো 7 মাসে যদি সংস্কার শুরুই না হয় তাহলে আগামী ডিসেম্বরের মধ্যেই বা কতটুকু সংস্কার হবে? তখন কি আবার কথা বলা হবে সংস্কারের মাঝপথে নির্বাচন হবে না? সরকারের কর্তব্য ব্যক্তি ও তাদের অংশীজনের কথায় এটা খুব পরিষ্কার, নির্বাচন তাদের অগ্রাধিকার তালিকায় নেই। তাদের অগ্রাধিকার জুলাই অভ্যুত্থানে গণহত্যা ও অন্যান্য অপরাধে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিচার। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বিশেষ মামলাগুলো তদন্ত প্রতিবেদন চলতি মাসে আদালতে দাখিল করা হবে, আর বিচার কাজ শুরু হবে 1.5 মাস